বীরভূম জেলার ঐতিহ্যমণ্ডিত লালমাটির দেশ শান্তিনিকেতন, যেখানে বাংলার কৃষ্টি, বাংলার শিল্প, বাংলার ঐতিহ্য একাকার হয়ে গিয়েছে। বিশ্বকবির মহান সৃষ্টি আজও যেন শান্তিনিকেতনের আকাশে বাতাসে প্রবাহমান। মন নেচে ওঠে বাউলের সুর আর তালে। হারিয়ে যাওয়া বহুরূপী শিল্প মনে করিয়ে দেয় বাংলার ঐতিহ্যকে। আর এর মধ্যে নবতম সংযোজন হলো শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, যা বর্তমানে টুরিস্টদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। গত 5ই জুন 2025-এ আমিও এক রাত দুদিনের জন্য গিয়েছিলাম শান্তিনিকেতনে, যেখানে আমারও প্রথম গন্তব্য ছিল এই সোনাঝুরি হাট। আর সেই রাতটা আমি ছিলাম সোনাঝুরি হাটের ঠিক সামনেই একটা রিসোর্টে, রামশ্যাম ভিলেজ রিসোর্টটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আছে আমার এই চ্যানেলে। ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে দেখে নিতে পারেন। এই হচ্ছে শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরি হাট। কত রকমের দেখুন অয়েল পেন্টিং, দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের কত অয়েল পেন্টিং, কত সুন্দর। এখানে দেখুন সহজ পাঠ, ছোট খোকা বলে অওয়া, সমস্ত কিছু ব্যাগের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে। কি সুন্দর দেখুন। কি এগুলো কাকু? পাঞ্জাবি 60। কেমন দাম আছে এগুলো? 480। আচ্ছা 60। বাহ, বাচ্চাদের ফ্রক ট্রক, জামা টামা, কুর্তি ফুর্তি সবই আছে এখানে। ভ্যারাইটিস মালের সমাহার এই সোনাঝুরি হাট। এখন শান্তিনিকেতনের মূল আকর্ষণীয় হয়ে গেছে সোনাঝুরি হাট। যেহেতু বিশ্বভারতীতে এখন সাধারণ জনগণের প্রবেশ নিষেধ, সেই জন্য এখন প্রধান যে আকর্ষণের কেন্দ্রবিন্দু, প্রধান যে ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে এখন সোনাঝুরি হাট। কত বড় দেখুন, সোনাঝুরি গাছের সমাহার। আর এটা ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যেই পড়ে এই সোনাঝুরি এলাকাটা। কত রকম হাতের, গলার, কানের ভ্যারাইটিস মাল। কত ভ্যারাইটিস ব্যাগ। বেশ দারুণ লাগছে কিন্তু, চারিদিকটা এত কালারফুল। বিশেষত এই ছাতাগুলো লাগিয়েছে, কালারফুল ছাতাগুলো এত সুন্দর লাগছে। কেন লোকে আসে এত দূর থেকে এবার বুঝতে পারছি, মানে এর কেসটাই আলাদা। বেশ সুন্দর চারিদিকে, চারিদিকটা একবার দেখুন। কি এটা রাবড়ি? এই যে রাবড়ি নিয়েছি 40 টাকা করে দাম। টেস্ট করে দেখি কেমন, খেয়ে দেখি কীরকম, আপনাদের বলছি। ভালো, টেস্ট করে দেবো, টেস্ট করো, ভালো। ভালো না? বলছি ভালো। এগুলো কি মাটির নাকি? হ্যাঁ, কত করে এগুলো? 100। বাহ, খুব সুন্দর দেখুন। এগুলো সব মাটির। হ্যাঁ, পেঁচা, অনেক কিছু আছে। ছোট্ট গণেশ, মা দুর্গার কোলে। বাহ, বেশ সুন্দর। তার সঙ্গে লকেটও বিক্রি হচ্ছে। এগুলো সব কিন্তু মাটির। দারুণ দারুণ। এগুলো সব মাটির। এগুলো কি মাটির নাকি গো? মাটির কি ছোট ছোট মূর্তি দেখুন, মাটির কি সুন্দর। কত করে এগুলো? এই যে মায়ের কোলে লক্ষ্মী গণেশ, এটা কত?
100, রাধাকৃষ্ণ 100। বাহ, খুব সুন্দর তো, কি দারুণ। আমি ওই নয়নে নয়নে রেখে আর ফিরাবো না, আমি ওই নয়নে নয়নে রেখে আর ফিরাবো না, জানা ছেড়ে দেবো না, তোমায় রাখিব ছেড়ে দেবো না, তোমায় কত লোক ভ্রমণ করে সাথে মানব জনম পেয়েছি রে, এই মানব জনম চলে গেলে আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় মাথার রাখিব ছেড়ে দেব না, তোমায় মাথার রাখিব ছেড়ে দেব না। সোনাঝুরি হাটে এলে আপনারা এরকম সাঁওতালি নৃত্য দেখতে পাবেন এবং তাদের সঙ্গে নাচতেও পারবেন। তবে এদের সঙ্গে নাচতে গেলে এদেরকে কিছু মানে পয়সা দিতে হয়, আপনার 50 টাকা 20 টাকা যেমন খুশি আপনারা দিতে পারেন। তোর নাম কি? তুই কি সেজেছিস? কোথায়? হ্যাঁ, আমোদপুর থেকে তুই এখানে এসছিস? আমোদপুর থেকে কিসে করে এসছিস? ট্রেনে না বাসে? ট্রেনে এসছিস? আচ্ছা, টাকা নিয়ে কি করবি? মা রান্না করবে? আচ্ছা ঠিক আছে, ধর হয়েছিল। শনি রবিবারই এখানে জমজমাটটা বেশি হয়, লোকজনের ভিড়টা বেশি হয়। আজকে হচ্ছে শনিবার, তো ভালোই লোকজন এসছে। তো আপনাদের একটা কথাই বলবো, প্রচুর মাল এখানে পাওয়া যায়, আপনারা দেখে শুনে কিনবেন। আর যেটা হচ্ছে ব্যাপার, দরদাম করবেন। এখানে কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু দরদাম করে কিনবেন, মানে অনেকটাই কিন্তু কমানো যায়। ভ্যারাইটিস মাল আছে, নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দরদাম করে অবশ্যই কিনবেন। সেই দিনই সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছিলাম বোলপুর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত অন্যতম শক্তিপীঠ কঙ্কালীতলা। এটি কোপাই নদীর তীরে অবস্থিত। এখানে মায়ের কোনো বিগ্রহ নেই, মায়ের ছবিতে পুজো করা হয়। এখানে প্রতিদিন সন্ধ্যা 6:30টার সময় সন্ধ্যা আরতি হয়, ঠিক বেনারসের মতন, যদিও সেদিনকে আমরা মিস করে গেছিলাম। আপনারা যদি রাতের বেলায় শান্তিনিকেতনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এটা দেখবেন। রায়পুর সুরুলা বিশ্বভারতী, হ্যাঁ আর সিজনই আছে, সেই জন্য হ্যাঁ 1200 টাকা দেবেন। কত? 1200 টাকা বলছে। সোনাঝুরির এখান থেকে টোটো করে এই সাইট সিন করার জন্য বোলপুরের প্রথমে 1200 টাকা বলেছিল, তো সেটা পরে 800 টাকায় এসছে। আপনারা কিন্তু এখান থেকে টোটো যদি করেন, মানে এই সোনাঝুরি থেকে 1200 টাকা 1000 টাকা, সেগুলোকে কমানোর চেষ্টা করবেন। আচ্ছা, এবারে বলি, আপনারা যদি একদিনই শান্তিনিকেতন ঘুরতে চান, সেক্ষেত্রে হাওড়া অথবা শিয়ালদা থেকে যে ট্রেনগুলো সকালের দিকে ছাড়ে, সেই ট্রেনগুলোতে এসে আপনারা শান্তিনিকেতন ঘুরে আবার ব্যাক করতে পারেন। আমরা কিন্তু শান্তিনিকেতনে এসে এক রাত ছিলাম। আমরা এখন এসেছি সুরুল রাজবাড়ি। এই দেখুন, এখানে টিকিট প্রাইস হচ্ছে পার হেড 10 টাকা করে। আমি এখন এসেছি বোলপুরেরই একটা দ্রষ্টব্য সুরুল রাজবাড়ি। এই রাজবাড়িটা 1790 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, মানে প্রায় 290 বছরের পুরনো এই রাজবাড়িতে। এই সুরুল রাজবাড়িকে সরকার রাজবাড়িও বলা হয়। সুরুল রাজবাড়ি বা বারোয়ারি সরকার পরিবার পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী পরিবার, যা প্রধানত দুর্গাপুজোর জন্য পরিচিত।
কবিগুরুর বিশ্বভারতী প্রতিষ্ঠানের পিছনে এই পরিবারের বিরাট অবদান রয়েছে। ব্রিটিশ শাসনকালে এই সুরুল ব্যবসা বাণিজ্য এবং কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই সুরুল রাজবাড়ির দুর্গাপুজো প্রায় 250 বছরের পুরনো। ভারতচন্দ্র সরকার এই পুজোর প্রবর্তন করেন। এখনও তাদের বর্তমান প্রজন্ম এই পুজো পালন করে আসছে। যদি আপনারা এই বোলপুর শান্তিনিকেতনে বেড়াতে আসেন তাহলে আসতে পারেন, ভালো লাগবে। এরপর আমরা চলে এসেছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখতে। এখন আর এই ক্যাম্পাসের ভেতরে প্রবেশের অনুমতি নেই, বাইরে থেকেই দেখতে হয়। তবে একটা সময় ভিতরে ঢুকতে দেয়া হতো। কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র প্রতীচি অমর্ত্য সেনের বাড়ি। এটা বছরে একবার আসেন? ও, এটা নন্দলাল বোসের বাড়ি। এটা হচ্ছে বিশ্বভারতী পার্কিং জোন। এই দিকটা হচ্ছে সঙ্গীত ভবন, এই হচ্ছে বিশ্বভারতী সঙ্গীত ভবন, আর পাশে হচ্ছে কলা ভবন। কি সুন্দর সুন্দর মূর্তি করা আছে দেখুন। এটা হচ্ছে নাট্যঘর, এখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো যেগুলো হয় বিশ্বভারতীতে এখানে হয়ে থাকে। আমরা এই রবীন্দ্র মিউজিয়ামে প্রবেশ করলাম। এখানে টিকিট মূল্য হচ্ছে 100 টাকা করে, আর ছোটদের টিকিট মূল্য হচ্ছে 10 টাকা করে। সামনে সোজা মোরামের রাস্তা চলে গেছে, আর দুপাশে কত গাছ দেখুন, দেবদারু, ইউক্যালিপটাস, কত গাছ দেখুন। এমনি গোটা এই শান্তিনিকেতন চত্বর পুরো গাছে ভর্তি। ওই জন্য দুপুরবেলাতেও এখান দিয়ে হাঁটতে কোনো কষ্ট হবে না। শান্তিনিকেতন মানেই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত প্রত্যেকটা জায়গা। সেইখানে আসলে সত্যি নিজেকে খুব ধন্য মনে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি প্রত্যেকটা গাছ, পথের ধুলো সবাই যেন বহন করে নিয়ে চলেছে। আর এই জন্যই তো শান্তিনিকেতনে ছুটে আসা। উত্তরায়ণ এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে 5টি বাড়ি আছে তার মধ্যে একটি বাড়ি হলো এই উদয়ন। কবিপুত্র রথীন্দ্রনাথ এই বাড়িটি নির্মাণ করেছিলেন। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। দেখুন, ইউনিক কালেকশন একদম। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি বাড়ি। দেখুন, সেই সময় ব্যবহার করতো এই ছাপার মেশিনটি। চারিদিকে পুরো গাছপালা দিয়ে ঘেরা, খুব সুন্দর লাগছে। সামনে চাপা ফুলের গাছটা দেখুন, দারুণ। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি বাড়ি। দেখুন, আপনাদের দেখাই চলুন। এই বাড়িটা মাটির যে মূর্তিগুলো দেখছে এগুলো সব নন্দলাল বসুর হাতে তৈরি। রবীন্দ্রনাথ ঠাকুরের যখন 74 বছর বয়স তখন এই বাড়িতে প্রবেশ করেছিলেন। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মাটির বাড়ি শ্যামলী। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি ব্যবহৃত বাড়ি, পুনশ্চ। একতলায় বাড়িটি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন সুরেন্দ্রনাথ কর। প্রথমে এই বাড়িটির খোলা বারান্দা ছিল, পরবর্তীকালে এই বারান্দাটি ঘিরে ফেলা হয়েছিল, আর পরে পূর্ব পশ্চিম দিকে এই বাড়ির একটা ঘর তৈরি করে দেওয়া হয়েছিল। আর এই বাড়িটা হলো উদিচি। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বাড়ি এটি। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দিয়েছিল সেঁজুতি, পরের নাম করা হয় উদিচি। এখানে মোট 2টি ঘর এই বাড়িতে। উন্মুক্ত আকাশ দেখার সুবিধার জন্য রবীন্দ্রনাথ চেয়েছিলেন 4টি উঁচু থামের উপর একটি মাত্র ঘর। ঠিক সেইভাবেই করা হয়েছে এই বাড়িটি। কখনো দোতলায় থাকতেন, কখনো একতলায়।
বয়সজনিত কারণে শরীর খারাপের জন্য তিনি বেশি দিন এই বাড়িতে বাস করতে পারেননি। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের যে রবীন্দ্র মিউজিয়াম, মেন মিউজিয়াম, সেইটা হলো এইটা। কিন্তু ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। এই রবীন্দ্র মিউজিয়াম দেখে বেরিয়ে এলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু ব্যবহৃত জিনিস, রবীন্দ্রনাথ ঠাকুরের পেন, রবীন্দ্রনাথ ঠাকুরের তুলি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠি, রবীন্দ্রনাথ ঠাকুর যে বাদ্যযন্ত্র বাজাতেন থেকে শুরু করে যে উপহার সামগ্রী যেগুলো সমস্ত বিভিন্ন দেশ থেকে পেয়েছিলেন, সেগুলো সমস্ত কিছু সংগ্রহশালায় রাখা আছে। তো আপনারা যদি আসেন অবশ্যই আসবেন, মানে এই জিনিসগুলো এত ভালো লাগবে, এটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। প্রত্যেকটা জিনিস দেখছি আর গায়েতে কেমন একটা একদম কাটা হয়ে যাচ্ছে, একটা আলাদা অনুভূতি। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এখন আমরা এসেছি শান্তিনিকেতনের বিখ্যাত ছাতিমতলা প্রাঙ্গণে। এই ছাতিমতলাতেই শান্তিনিকেতনের শুরু। রায়পুরের জমিদারের কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালের 31শে মার্চ 20 বিঘা জমি পাট্টা নেন এবং গড়ে তোলেন এক আশ্রম। পরবর্তীকালে এটাই হয় শান্তিনিকেতন। সেই সময় এখানে দুটি ছাতিম গাছ ছিল। বর্তমানে সেই ছাতিম গাছ দুটি মারা গিয়েছে, তার জায়গায় নতুন ছাতিম গাছ রোপণ করা হয়েছিল। এখন আর আগের মতন এখানে কাউকে প্রবেশ করতে দেয়া হয় না। এটা অরিজিনাল লাল মাটির দেশ। কালো মাটি। বনবিথির হেসেল, এখানে আজকে দুপুরে লাঞ্চ করতে এসেছি। দেখি বনবিথির হেসেল ঘর, এটা হচ্ছে এনাদের মেনু। ভেজ থালি 170 টাকা, প্লাস এইগুলো যদি আপনারা নিতে চান এক্সট্রা। এই হচ্ছে বনবিথির হেসেল ঘর। চলো আজকে আমরা এখানে এসেছি বনবিথির হেসেল ঘরে। তো এখানে দুপুরবেলার লাঞ্চটা সারবো। প্রথমেই দেখুন একটা ইউনিক জিনিস, এগুলো আগে গ্রামেতে দেশের বাড়িতে এইসব ডাবুর জলই কিন্তু ব্যবহার করা হতো। কাঁসার গ্লাস, এই 170 টাকার থালিতে কি কি দিয়েছে আপনাদের দেখাচ্ছি। এই বাসমতি চালের ভাত দেখুন, আর এই যে ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, তার সঙ্গে এই যে ডাল আছে, এই যে শুক্তো, আর এই যে এঁচড়ের তরকারি দেখুন, আর এই যে পায়েস, আর এই চাটনি। এই হচ্ছে টোটাল 170 টাকা। তার সঙ্গে ঘিটাও আছে, ঘি দিয়ে খেলাম। শুক্তো দিয়ে খাবো, শুক্তোটা কেমন হয়েছে দেখি। শিম, কাঁচকলা সবই দিয়েছে, দেখি খেয়ে। ভালো। মুগের ডাল খুবই টেস্টি করেছে, একদম বাড়ির মতন হয়েছে। ভালো, খাবারগুলো প্রত্যেকটা ভালো। এঁচড়ের তরকারি দিয়ে খেয়ে দেখি কেমন। তবে একটা জিনিস কি, এখানে কিন্তু চাইলে কিন্তু দেবে আবার, মানে এমন নয় যে যা থালি সেইটুকুনি পরিমাণ দেবে। ভালো, খুবই ভালো হয়েছে। ভাত শেষে এই পাঁপড় আর এই চাটনি আর এই যে পায়েস। রান্না ভালো নিঃসন্দেহে, তবে প্রত্যেকটা তরকারিতে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, কিন্তু ভালো। যাই হোক, আমরা এই বনবিথির হেসেল থেকে খেয়ে বেরোলাম। 170 টাকার ভেজ থালি, যথেষ্ট ভালো। তো আপনারা যদি আসেন খেতে পারেন, অসুবিধা নেই। আর শান্তিনিকেতনে প্রায় এই গোটা চত্বরটা যে কটা আপনার এই হেসেল বা এই যে খাবার জায়গাগুলো আছে, মোটামুটি একই টাইপের খাবার, বাঙালি ঘরোয়া টাইপের খাবার। খেতে পারেন, ভালো লাগবে। এরপর আমরা চলে এসেছিলাম শান্তিনিকেতনের আরেকটি দ্রষ্টব্য সৃজনী শিল্পগ্রাম দেখতে। এটা বিভিন্ন যে বাংলার কৃষ্টি সংস্কৃতির যে কারুকার্য, টেরাকোটার বিভিন্ন রকম কাজ এখানে আপনারা আসলে দেখতে পাবেন। দেখুন, আর এখানে ঢুকতে আমাদের 30 টাকা করে নিয়েছে,
আর বাচ্চাদের 10 টাকা করে। এখানে মূলত বাংলা তথা প্রাচীন ভারতের হারিয়ে যাওয়া শিল্প, ঐতিহ্য, সংস্কৃতিকে বিভিন্ন প্রতিমূর্তির সাহায্যে তুলে ধরা হয়েছে। আর এগুলি হলো পটচিত্র ঘর। ঘরের দেওয়ালে বিভিন্ন আলপনা ও চিত্র দিয়ে সজ্জিত। সৃজনী শিল্প প্রোগ্রামে ঢুকেছি, আর এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতেই যাচ্ছি, আর কি করব। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্য এবং লোক সংস্কৃতিকে এখানে বিভিন্ন চিত্র ও জিনিসপত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিভিন্ন রাজ্যের লোক সংস্কৃতি নিয়ে এই ঘরগুলো তৈরি করা হয়েছে। এটা ত্রিপুরার লোক সংস্কৃতিতে বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত যন্ত্রপাতি দেখুন। এটা আন্দামান নিকোবরের লোক সংস্কৃতির বিভিন্ন অংশ এখানে তুলে ধরা হয়েছে। এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানুষরা যেসব যন্ত্রপাতি এবং অস্ত্রশস্ত্র ব্যবহার করে সেইগুলোর ছোট্ট নমুনা এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। যদি বোলপুর শান্তিনিকেতনে বেড়াতে আসেন, দেখবেন, আসবেন, ভালো লাগবে। এখানেও আপনারা শান্তিনিকেতনের বহুল প্রচলিত হস্তশিল্পের বিভিন্ন দোকানপাট পেয়ে যাবেন, যেখানে আপনারা শাড়ি, কুর্তি, ব্যাগ এসব সব কিছুই পাবেন। এই যে অংশটা এখানে আছে, এটা কি নাম, এটার কমেন্ট করে জানাবেন, দেখি কজন বলতে পারে। এটা আগে ব্যবহার করা হতো, এটা এখন আর এর ব্যবহার নেই। এটাকে কি বলে? এখানে দেখুন একটা ছোট্ট পুলের মতন করা আছে, আর এখানে কত শালুক ফুল হয়েছে। এখানে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামীর মূর্তি রাখা আছে, যেমন বিরসা মুন্ডা, তীরথ সিং, লক্ষণ নায়ক এনাদের। শান্তিনিকেতনে একদিন যদি আপনারা আসেন, তাহলে যে যে জায়গাগুলো দেখালাম সেসব জায়গাগুলো ঘুরতে পারেন, বেশ ভালো লাগবে। একটা দিন বেশ সুন্দর কাটবে আপনাদের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।